নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কাহন। আজ আমরা আলোচনা করব জিএসটি নিয়ে, জিএসটি 2.0 এবং জিএসটি বাঁচাও উৎসব। ইতিমধ্যে আমার সঙ্গে আলোচনায় যোগদান করেছেন বিজেপির মুখপত্র বুবাই কর এবং জাতীয় কংগ্রেসের মুখপত্র দীপশিখা ভৌমিক। আমি প্রথমেই বুবাইয়ের কাছে জানতে চাইব, আজ থেকে যে নতুন জিএসটি শুরু হলো, বিভিন্ন পণ্যের দাম কমলো, এটা কি ঠিক ভোটমুখী প্রচার নয়? যে ভোটের জন্য, যে সামনে বিহার নির্বাচন, তারপরে আসামের নির্বাচন, ওয়েস্ট বেঙ্গল নির্বাচন, এবং এই ক্ষেত্রেই কি এই দাম কমানোটা নয়? বুবাই, শুনতে পাচ্ছ? সোমনাথবাবু নমস্কার। নমস্কার। আপনাকে এবং আপনার পুরো টিম সহ যারা আপনাদের দর্শক সকলকে শুভ শারদীয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং শুভ নবরাত্রি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখুন, জিএসটি একটা নতুন কোনো বিষয় নয়। এটা অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তখন তার মস্তিষ্ক পোষিত ভাবনা এক দেশ এক কর, সেই জায়গা থেকে এই জিএসটিটা শুরু হয়েছিল। এবং আমাদের প্রয়াত অর্থমন্ত্রী যখন অরুণ জেটলি ছিলেন, অরুণ জেটলি যখন ছিলেন তখন এই জিএসটি প্রবর্তন হয় এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীদের নিয়েই এই প্রবর্তন। কিন্তু ভারতবর্ষের জনসাধারণের থেকে একটা আওয়াজ উঠেছিল যে বিভিন্ন স্ল্যাবকে পরিবর্তন করা হোক। তো আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের আওয়াজকে মর্যাদা দিই। আমাদের কাছে দল নয়, আমাদের কাছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষ সর্বপ্রথম, তারপরে আমাদের দল। তো সেদিকে নজর রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ৩রা সেপ্টেম্বর ঘোষণা করেছিলেন যে জিএসটি, নিউ জেনারেশন জিএসটি আমরা প্রবর্তন করতে তুলেছি। এবং সেখানে আপনি দেখেছেন একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে বীমা করমুক্ত হয়েছে এবং ৩৩টি ওষুধের দাম জিএসটি মুক্ত, করমুক্ত হয়েছে। এবং আমাদের ১৭৫টি সামগ্রী, যেটা ১২ থেকে ২৮% জিএসটি ছিল, সেটা ৫%-এ নেমে এসেছে। তো স্বাভাবিকভাবেই আমরা ভোটের জন্য কোনো কাজ করি না, আমাদের কাজ মানুষকে নিয়ে এবং দেশকে নিয়ে। তাতে ভারতীয় জনতা পার্টি মানে কোনো সিদ্ধান্ত নিতেই পিছু পা হয় না এবং বিগত দিনেও হয়নি। দীপশিখা কি এসছে? দীপশিখা এখনো আসেনি। বুবাই, আমরা যেটা আলোচনা করছিলাম যে সবচেয়ে বড় ব্যাপার জীবনদায়ী ওষুধ, সেখানে কিন্তু ৩৫টি জীবনদায়ী ওষুধের দাম কমেছে। এটাকে কিভাবে দেখছো তোমরা? ৩৩টি জীবনদায়ী ওষুধের 35 কমিয়ে দিয়েছে এই সরকার। মানবিক সরকার, প্রধানমন্ত্রীর মানবিকতা। আজকে উনি ইম্ফলে এবং ত্রিপুরায় গিয়ে বলেছেন যে যারা কংগ্রেসের সময় যে জায়গাটায় কংগ্রেস বলতো যে এটাই ভারতবর্ষের শেষ গ্রাম, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না, এটা শেষ গ্রাম নয়, এটা ভারতবর্ষের শুরু। এবং যেভাবে এক্সপ্লয়টেশন ছিল নর্থ ইস্টে, সেই এক্সপ্লয়টেশনকে ঘুচিয়ে দিয়ে উন্নয়নের মধ্যে দিয়ে নর্থ ইস্টকে মূল স্রোতে নিয়ে এসছে। তাই জন্য আপনি দেখবেন, আপনি সোমনাথবাবু উত্তরবঙ্গের রাজনীতি এবং নর্থ ইস্টের রাজনীতি সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। আগে আমরা আসামে যেতে ভয় পেতাম, আমরা মণিপুরে, আমরা অরুণাচল, নাগাল্যান্ডে যেতে ভয় পেতাম। এখন আমি কয়েকদিন আগেই আসামে একটা বিশেষ কাজে গিয়েছিলাম এবং ভয়মুক্ত পরিবেশে মানুষ ঘুরে বেড়াচ্ছে। রাত্রি ৩টের সময় আমাকে বেরোতে হয়েছিল একটা কাজে, একটা গাড়ি ধরার জন্য। আমাকে সেই ড্রাইভার বলছে, দাদা, এই বিজেপি গভর্নমেন্ট আসার পর আমরা ভয়মুক্ত, আলফামুক্ত এবং উন্নয়নমুখী আসাম দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি যে ভারতবর্ষের মানুষ
2014 সালে যে সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করবার, সেই সিদ্ধান্তের ফল এই জিএসটি এবং এই উন্নয়ন, সে মোদীজি সেটা ফিরিয়ে দিচ্ছে মানুষকে। কিন্তু এই যে দাম কমলো, জিএসটি কমানো হলো, এর পেছনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দাবি করছে তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটা। পশ্চিমবঙ্গে তুমি যেখানে বসে আছো, আপনি যেখানে বসে আছেন রুবাই, সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিন্তু বলেছেন যে জিএসটি কমলো, তার কিন্তু সম্পূর্ণ তার ক্রেডিটটা তার নিজের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সিরিয়াস নেওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। যিনি বলেন 1500 কেজির বাচ্চা ভূমিষ্ঠ হয়, যিনি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, মৃত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসে গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনশন ভাঙানো হয়, তো খুব বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিরিয়াস নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমি আপনাকে বলি কংগ্রেসের কথা, 1952 সালে প্রথম নির্বাচনের পর থেকে কংগ্রেস একের পর এক নির্বাচন জিতেছে এবং তারা ক্ষমতায় ছিল। প্রায় ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষ যদি ধরেন, তাহলে 60 বছর 64 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। কিন্তু মানুষ তার দেখেছে যে উন্নয়ন কাকে বলে, উন্নয়নের মধ্যে দিয়ে কিভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বিশ্বের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়, এটা নরেন্দ্র মোদীজি দেখিয়েছে এক উন্নত ভারত। এবং তাই আপনি দেখতে পাবেন যে আজকে যখন পুলওয়ামা ঘটনা ঘটলো, পেহেলগামের ঘটনা ঘটলো, গোটা বিশ্বের সমস্ত দেশগুলো ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে। এটা আমরা কংগ্রেস আমলে দেখিনি। রাজনীতি করার জন্য যদি কেউ কোনো কথা বলে, প্রধানমন্ত্রীকে অপমান করবার জন্য যদি কেউ কোনো কথা বলে, তাহলে সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দেই না। কারণ ভোটের মধ্যে দিয়েই মানুষ প্রমাণ করে দিয়েছে যে রাহুল গান্ধী না, আগামী দিনের নেতা নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু কংগ্রেসের, আমি বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পরে কিন্তু তারা সুফল পেয়েছিল। আমরা দেখেছিলাম কংগ্রেস যেখানে 50-এর নিচে প্রায় চলে গেছে, সেখানে 99 সিট জিতেছে। তারপর সামনে বিহার ইলেকশন, এখন ভোট অধিকার যাত্রা করছে কংগ্রেস, সাথে লালু প্রসাদের দল আরজেডি-কে নিয়ে। এই ক্ষেত্রে কি কংগ্রেস কোনো ফায়দা লুটতে যাচ্ছে না? আপনি যদি 99টা আসন তো কংগ্রেসের সাফল্য হতে বলেন, তাহলে তো মানে ভাবের ঘরে চুরি করা হয়। যে দল একটা সময় 464 আসন জিতত, সে দল 99 আসন জিতে বলছেন আপনি সাফল্য পায়নি। আসলে বিরোধীদের যে অপপ্রচার, সেই অপপ্রচারকে আমরা ঠিকমতো কমব্যাট করতে পারিনি, কমব্যাট করে মানুষের কাছে পৌঁছে যেতে পারিনি। তাই আমাদের ব্যর্থতায় কংগ্রেস 99 আসন পেয়েছে। এবং আপনি নিশ্চিত থাকুন, আগামী নির্বাচনে কংগ্রেসকে আবার তলানির থেকে ঘোষণা, পেছন দিক থেকে ঘোষণা গুনতে হবে যে এগিয়ে যাচ্ছে, 199, 97 এরকম করে এগোতে হবে। বছর ঘুরলেই আপনার রাজ্যে ভোট, বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের শাসক, আপনাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ইস্যু তৈরি করে ফেলেছে, বাঙালি অস্মিতা। বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিজেপি শাসিত স্টেটে কিন্তু বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক। এটাকে সামনে তুলে অলরেডি কিন্তু ভোটের ইস্যু তৈরি করে ফেলেছে। আপনি এবার কি বলবেন? তারপরে জিএসটি ক্রেডিট দিচ্ছে। বাঙালি অস্মিতা এটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন উদ্বোধন করতে গিয়েছিলেন বিচার, বাঙালিদের পক্ষে উনি বাঙালিদের পক্ষে বলছেন, উনি রোহিঙ্গাদের পক্ষে বলছেন, উনি অনুপ্রবেশকারী মুসলিমদের পক্ষে বলছেন। আর আমরা বলছি ভারতবর্ষ কোন ধর্মশালা নয়, এখানে অনুপ্রবেশকারী যারা আছে সে যে ভাষায় কথা বলুন, তাদের এই দেশে কোনো জায়গা নেই। এখানে আমাদের সঙ্গে মুসলিমদের কোনো বিরোধ নেই। যারা ভারতীয় মুসলিম তারা থাকবে, শিখ থাকবে, জৈন থাকবে, আমরা সহাবস্থান করব। কিন্তু রোহিঙ্গা মুক্ত
অনুপ্রবেশকারী মুসলিম মুক্ত ভারতবর্ষ চাই। আর এই বাঙালি যে অস্মিতা নিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মানুষ গ্রহণ করছে না, এবং গ্রহণ করছে না জন্যই দেখবেন বিভিন্ন রাজ্যে থাকা প্রবাসী বাঙালিরা গর্জে উঠে বলছে যে আপনার এই ঘৃণ্য আঞ্চলিকতাবাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, আপনি প্লিজ এগুলো বন্ধ করুন, এই ভোটের জন্য এই ধাপ্পাবাজি বন্ধ করুন। দেখো, সবচেয়ে বড় ব্যাপার বুবাই, যে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার একটি হলফনামা জমা দিয়েছিল যে বেশ বছর খানেক আগে 40,000-এর ওপর রোহিঙ্গা ভারতবর্ষে আছে, কিন্তু 40,000-এর ওপরে, কিন্তু সংখ্যাটা অন্য পরিসংখ্যান বলছে যে এই সংখ্যাটা 1 লাখের কাছাকাছি। বাংলায় এই রোহিঙ্গার অস্তিত্ব কতখানি আছে? দেখুন, আপনি একদম বর্ডার সীমান্ত জেলা ছিলেন, আমি জানি। দেখুন, আমি আপনাকে বলছি যে গত 2021 সালের নির্বাচনের পরে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে এক শ্রেণীর অনুপ্রবেশকারী মুসলিমকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের হারমাদরা যে অত্যাচার করেছে, আমরা সীমান্ত এলাকার ছেলে হিসেবে আমরা তা প্রত্যক্ষ করেছি। এবং উনি বাঙালি ইস্যুটা কেন বলছেন, বাঙালি অসুবিধার কথা কেন বলছেন, যখন দেখছেন যে এসআইআর হলে দুধ আর জল আলাদা হয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ভোটের ব্যবধান 33 লক্ষ, তা গুছে গিয়ে তৃণমূল কংগ্রেস 2026 সালে পরাস্ত হবে, সেখান থেকে প্রমোদ গুনছেন এবং আইপ্যাকের প্রতীক জৈনের পরামর্শে উনি এই বাঙালি অস্মিতা বাঙালি বলে চেঁচাচ্ছে। আদপে উনি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিমদের পক্ষে বলছে। তাই ওনাকে দেখি যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে, সেই দুর্গোৎসবে উনি হিজাব করে পুজো উদ্বোধন করতে চান। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। কিন্তু আপনারা যখন এই কথাটা বারবার অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন, কিন্তু ওনারা বলছে যে বিএসএফ অর্থাৎ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে বিএসএফ, আর বিএসএফ কিন্তু কেন্দ্রের অধীনে। আমরাও তো বলছি বিএসএফ কেন্দ্রের অধীনে। বারবার আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি বলেছেন যে 540 কিলোমিটার উন্মুক্ত এলাকার জন্য জমি দিক, আমরা কাঁটাতারের বেড়া দিয়ে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করব, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত করব। কিন্তু উনি দেননি, কারণ উনার শাহজাহানকে দরকার, উনার শৌকতকে দরকার, উনার জাহাঙ্গীরকে দরকার, এবং তাদেরকে দিয়ে এই বনগা পেট্রাপোল দিয়ে বা দক্ষিণ 24 পরগনা দিয়ে এই সমস্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিয়ে এই সমস্ত অনুপ্রবেশ ঘটিয়ে উনি নির্বাচনে জয়ী হতে চায়। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকার করেছি যে 2026-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিসর্জন। বুবাই, আমাদের সাথে ইতিমধ্যে চলে এসছেন কংগ্রেসের মুখপাত্র দীপশিখা ভৌমিক। দীপশিখা শুনতে পাচ্ছ? দীপশিখা লাইনটা ওদের ডিস্টার্ব করছে, এক্ষুনি আমি দেখলাম স্ক্রিনে। কিন্তু আমরা যে আলোচনা করছিলাম জিএসটি থেকে বেরিয়ে এসে আমরা রোহিঙ্গা ইস্যুতে, পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা আছে তার কোনো হিসেব পেয়েছো তোমরা? দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মিলে এবং এরা মিলে প্রায় 30 থেকে 40 লক্ষ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী আছে। হ্যাঁ, এবং এদেরকে যদি আমরা তাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত হবে। কারণ এখানে এই যে গুলশান কলোনিতে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো, আজকে যিনি ধরা পড়েছে ফিরোজ, হ্যাঁ ধরা পড়েছে, ওখানে আপনি যে ছোট্ট একটা কথা বলি, কলকাতার উপকণ্ঠে গুলশান কলোনি, সেখানে উপকণ্ঠে না, কলকাতার মধ্যেই প্রাক্তন মন্ত্রী জাভেদ খান এবং কাউন্সিলর সুশান্ত ঘোষের লড়াই, এবং সেইখানে গুলশান কলোনিতে প্রত্যেক দিন বোমা বন্দুকের ঝনঝনানি মানুষ দেখতে পাচ্ছে। এই গুলশান কলোনিতে নিয়ার অ্যাবাউট 3 লাখ পপুলেশন, আর সেখানে আশ্চর্যজনক ভাবে আপনি দেখবেন 2 থেকে 2,500 ভোটার।
কিভাবে হয়? এরা কারা? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি করছেন? আমরা প্রশ্ন রাখতে চাই। তারা তাহলে কি ওনার মদতে গুলশান কলোনিতে বসতি স্থাপন করে ভেরি বুঝিয়ে, পুকুর বুঝিয়ে, এই জলাভূমি বুঝিয়ে এখানে বিল্ডিং হচ্ছে, প্রমোটিং হচ্ছে, এর ভাড়া কার কাছে যাচ্ছে? এই প্রশ্ন আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি করতে চাই। মানে আপনি বলছেন যে প্রায় 40 লাখ রোহিঙ্গা রয়েছে ভারতবর্ষে? রোহিঙ্গা ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গকে এপিসেন্টার করে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে এরা। এটা আমাদের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। একদিন মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। আর আজকে আমাদের রাজ্য থেকে জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড তৈরি করে গোটা রাজ্যে আনসারুল বাংলা, আজ বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকরা ছড়িয়ে গিয়ে অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে। আর অন্য রাজ্যের পুলিশ এসে আমাদের রাজ্যের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আতাবেই তাকে ধরে নিয়ে যায়। এটা তো আমাদের লজ্জা। আবার ফিরছি জিএসটি প্রসঙ্গে। জিএসটি ফসলটা বিজেপি কতখানি তুলবে বাংলার নির্বাচনে? দেখুন, ফসল তোলার জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি। কিন্তু এই জিএসটিতে সাধারণ মানুষ উপকৃত হবে, এবং যেভাবে দুহাত তুলে 2014 থেকে 19 থেকে 24 নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদের হাত মাথায় রেখে ভরিয়ে দিয়েছে, আগামী দিনে এই জিএসটির সুফল দেখবেন মোদীজি পাবে, ভারতবর্ষের মানুষ পেলেই মোদীজি পাবে, এবং মোদীজিকে আবারও একবার আশীর্বাদ করে ভরিয়ে তুলবে ভারতবর্ষের সর্বস্তরের জনগণ। আগামী বিধানসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে মনে হচ্ছে? আপনি নিশ্চয়ই বলবেন বিজেপি জিতবে। দেখুন, আমি তো বনক্তার নই, আমি আসন বলছি না, তবে একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছে যে এই চোর সরকারটা আগে চলে যাক, এই চাকরি চোর, এই ফেরেববাজ, এই কয়লা পাচারকারী, গরু পাচারকারী, এই সরকারটা চলে যাক, যারা আসবে আমরা বুঝে নেব। এবং আমি আপনাকে বলছি 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। কিন্তু তৃণমূলের প্রতি একাধিক অভিযোগ, এখন অব্দি একটা ঠিকঠাক চার্জশিট অব্দি হয়নি। আমরা সারদা কেলেঙ্কারি দেখলাম, নারদা কেলেঙ্কারি দেখলাম, চিটফান্ড, একাধিক চিটফান্ড মামলা দেখলাম, কয়লা, গরু, পাথর, বালি, চাকরি, নিয়োগ দুর্নীতি। এত দুর্নীতির পরেও বুবাই বাবু কেন এখন অব্দি ঠিকঠাক মতো চার্জশিট হচ্ছে না কেন? দেখুন সোমনাথ বাবু, এজেন্সির মুখপাত্র আমি নই, না কখনো না, কিন্তু এই প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এইটুকু আপনাকে বলি যে মহামান্য আদালতের নির্দেশে এই এজেন্সিগুলো তদন্ত করছে, এবং আপনাকে বলি আজকে যে চাকরি দুর্নীতির উন্মোচিত হয়েছে সেটা এজেন্সি না থাকলে আপনারা জানতে পারতেন না। কারণ এই সরকারটা এত দুর্নীতি পরায়ণ, যারা ওএমআরশিট পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কোনো মিরর কপি রাখেনি, সেটা সিবিআই যদি গাজিয়াবাদ থেকে উদ্ধার না করত তাহলে আপনারা জানতে পারতেন না এই দুর্নীতির কথা। আজকে ভাদু আনারুল্লাহ গ্রেপ্তার হতো না যদি সিবিআই না থাকতো। আজকে বালু মল্লিক গ্রেপ্তার হতো না যদি সিবিআই ইডি না থাকতো। আজকে অনুব্রত মণ্ডল যে চরম ঢাক বাজিয়ে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে, তাকে তিহার জেলে যেতে হতো না যদি ইডি সিবিআই না থাকে। আজকে পার্থ চ্যাটার্জি দীর্ঘদিন ধরে জেলবন্দি, তার বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার হতো না, আর পার্থ চট্টোপাধ্যায়কে জেল কাটতে হতো না যদি সিবিআই ইডি না থাকে। ইডি সিবিআই যে কাজ করছে না সেটা বলা যাবে না, কাজ করছে, কিন্তু বাংলার মানুষ এদের বিরুদ্ধে যে পদক্ষেপ দেখতে যাচ্ছে সেই পদক্ষেপ, সেই নিশ্চিত লক্ষ্যে হয়তো পৌঁছতে পারেনি, মানুষ যা চায় সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। এবং আপনার সঙ্গে সহমত পোষণ করে বলছি যে আমরাও চাই যে দুর্নীতির যে মক্ষী রানী এবং দুর্নীতির মূল চালিকা শক্তি সেই মাথা পর্যন্ত ইডি সিবিআই যাক, এবং হরিয়ানায় যদি ক্ষুদ্র একটা
চাকরি কেলেঙ্কারিতে ওম প্রকাশ চৌতালাকে জেল খাটতে হয়, তাহলে ওয়াই নট মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় নিয়োগ দুর্নীতি হওয়ার পরও কেন জেলের বাইরে থাকবে? ইডি সিবিআইকে এটা দেখা উচিত। কিন্তু ঘটনাচক্রে আপনি যাদের নাম বললেন, বালু মল্লিক মানে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, অনুব্রত মণ্ডল, যা কেষ্ট মণ্ডল, যা নতুন করে অন্তত পক্ষে বাঙালি দর্শক, সেটা ত্রিপুরার বাঙালি হতে পারে, আমার আসামের বাঙালি হতে পারে, পশ্চিমবঙ্গের বাঙালি, তার নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না। এই দুজন সহ অনেকেই কিন্তু ইতিমধ্যে জামিন পেয়ে গেছেন। জামিন পেয়ে গিয়ে আবার তারা স্বমহিমায়। দেখুন, আমার প্রশ্ন শেষ হয়নি। আর প্রশ্ন বুয়াইবাবু, ওনাদের জামিন পেয়ে যাওয়া এবং স্বমহিমায় রাজনীতির অঙ্গনে দেখা যাবার পর থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের আরেকটা বিরোধী দল, আরো যে বিরোধী আছেন বাম এবং কংগ্রেস, তারা কিন্তু বারবার একটা কথা বলছে, যাহা তৃণমূল তাহাই বিজেপি, সেটিং তত্ত্বে চলে এরা। দেখুন, সেটিং এর কথা বামেদের মুখ থেকে আমরা শুনতে চাই না, কারণ 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সূর্য মিশ্র বিরোধী দল নেতা ছিলেন। তারপরে বাম কংগ্রেসের জোটের বিরোধী দল নেতা ছিলেন আব্দুল মান্নান। বিরোধী দলের কি ভূমিকা থাকা উচিত পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পায়নি, বরং তারা বিমান বোসের নেতৃত্বে গিয়ে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেয়ে এসছে। এই রক্তমাখা হাত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং যার উপরে চুরির দুর্নীতি আছে, চাকরি চুরির দুর্নীতি আছে, হ্যাঁ অভিযোগ আছে, তার কাছে গিয়ে ওনারা ফিশ ফ্রাই হারিয়ে গেল। তাদের মুখ থেকে সেটিং এর তথ্য শুনতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি 2021 থেকে লাগাতার আন্দোলন করছি, এবং আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে এই সরকারটাকে লেজেতো করে করে ছাড়ছে বিধানসভার বাইরে এবং ভেতরে। হ্যাঁ, তা বামেদেরকে দূরবীন দিয়েও পশ্চিমবাংলার মাটিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। শূন্য হয়েছে, মহাশূন্য বিলীন হয়ে যাবে। হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে বাম বলে আর কোনো দল থাকবে না। বুবাইবাবু, একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। সামনে বিহার নির্বাচন, তারপরেই পশ্চিমবঙ্গ আসামের নির্বাচন। জিএসটির এই যে এত কিছু দাম কমলো, বিশেষ করে ওষুধের দাম কমলো, চিকিৎসা সরঞ্জামের দাম কমলো, এবং খাদ্যপণ্য ইলেকট্রিসিটির দাম কমলো প্রায়, এবং সিমেন্টের 28% থেকে 18% নেমে এলো। এই যে এতখানি জিএসটি কমা, সেটাতে কিন্তু রাজস্বে কতখানি ক্ষতি হতে পারে বলে অনেকেই বলছেন, যদিও এটা অর্থনীতির বিষয়, আমি আপনার সাথে সেই জায়গায় যাচ্ছি না। আবার বলছি, 3 রাজ্যের সামনে ভোট, এবং আপনি এমন একটা জায়গায় বসে আছেন, একটি রাজ্যে বসে আছেন, আপনি দুপাশে 2টি রাজ্য, তার ফসল কতটা পেতে পারে? দেখুন, জিএসটি এই 3রা সেপ্টেম্বর যে ঘোষণা করেছিলেন, 22শে সেপ্টেম্বর থেকে তার ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। তার আগে আমরা দিল্লি নির্বাচন জিতেছি। হরিয়ানায় আপনারা বলেছিলেন, অনেক সাংবাদিকরা বলেছিল, আপনি না বলেন, কিন্তু অনেক সাংবাদিকরা বলেছিল, এক্সিট পোল বলেছিল আমরা জিতবো না। আমরা সেখানে নির্বাচন জিতেছি। আমরা ধারাবাহিকভাবে আমাদের কাজের মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে আমরা নির্বাচন দিচ্ছি। এই নির্বাচনে এই জিএসটি নিয়ে আগামী 3টি রাজ্যের ভোটে কোনো এফেক্ট, মানে এই জিএসটির জন্য এফেক্ট পড়বে এরকম নয়। সামগ্রিকভাবে মোদী সরকারের উন্নয়ন এবং উন্নয়নমুখী যে সরকার এবং দুর্নীতিমুক্ত যে সব প্রশাসন, তার উপরে মানুষ দাঁড়িয়ে ভোট দেবে এবং আবার মোদীজিকে দুহাত তুলে আশীর্বাদ করবে। এবং আমি আপনাদের মধ্যে দিয়ে মোদীজিকে আজকের দিনে দাঁড়িয়ে, এই বিশেষ দিনে আপনি যে প্রোগ্রামটা সংগঠিত করছেন, হ্যাঁ, আজকে ত্রিপুরায় মোদীজি এসেছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, ক্ষুদ্র একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে এবং বাংলার একজন নাগরিক হিসেবে মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত বড় একটা রিফর্মস করার জন্য জিএসটিতে। ধন্যবাদ বুবাইবাবু, ভবিষ্যতে আপনাকে আবার ধন্যবাদ। শুভ শারদিয়া, ভালো থাকবেন। আবার ভবিষ্যতে আপনাকে 7টার 7 কারণে পাবো বলে আশা রাখি। দীপশিখা হয়তো টেকনিক্যাল কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে পারলো না। দীপশিখা খুব ভালো বক্তা, আমার সাথে এর আগে অনেক কটি প্রোগ্রাম করেছেন। কংগ্রেস মুখপাত্র দীপশিখা ভৌমিক আমার সাথে ছিলেন এখানে এতক্ষণ। বুবাই কর বিজেপি মুখপাত্র তথা জেলার পার্টিকুলার জেলার সহ সভাপতি, এখন দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, মানে মাটির রাজনীতিটা বোঝেন বুবাই, সেটা আমি জানি।
আপনারা এতক্ষণ দেখছিলেন 7টার 7 কারণ আমরা আলোচনা করছিলাম জিএসটি 2.0 জিএসটি বাঁচানো উৎসব। এই জিএসটি কমার পরে দেশের রাজস্ব কতখানি ক্ষতি হলো এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব অর্থনৈতিকবিদের সাথে, আর মানুষের কতখানি সুবিধা হলো সে নিয়ে আলোচনা করব সাধারণ মানুষের সাথে। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, পরবর্তী খবর শতাব্দীর সঙ্গে।